তো ওনাকে দেখিনি, দেখার সৌভাগ্য হয়নি, ওনার বাজনা শুনেছি। তো মনে মনে এই একটা ধারণা ছিল যে তোতারা শিখবো বা বাজাবো, ভালো লাগে খুব। আর প্রথম ছোটোবেলা থেকে এই যে বাঁশির প্রতি আগ্রহ, এটা তো ছিলই। মূলত একটা একাডেমির কথা চিন্তা এটা অনেক পরে এসে গেছে, মানে যখন আস্তে আস্তে আমি শুরু করার পরে আমার সঙ্গে সাথী সঙ্গী জুটে গেল, তো তাদেরকে নিয়ে এই খেলার ছলে আর কি একটা কাঠের উপর লোহা, পেরেক লোহা পুঁতে পুঁতে একটা লোহার থেকে আরেকটা লোহা গুঁড়ো বেঁধে টুকা দিলে যে ভাইব্রেশন হতো, এটাই আমার ভালো লাগলো। এর থেকে তো তার আর চিন্তাভাবনা যে কি হতে পারে। তা যাই হোক, আমার অভাবটা হলো এই যে আমি যেমনটি চাই তেমনটি পাইনি। তো এইরকম অভাব কিন্তু অনেকের ভিতর আছে। তার আজকে এখন এই মুহূর্তে একটা সুর বা একটা গান মনে আসলো, কিন্তু পারিবারিক কারণে বা পারিপার্শ্বিক কারণে আমি তখন আর ওই গানটা বা ওই সুরটা বাজাতে পারছি না। একটু পরে আমি অন্য মানুষ হয়ে গেলাম, ওই সুরটা কিন্তু আমার চলে গেল। আমার যখনই মনে হবে যে আমি এখন গান করব, তখনই গান করবো, সে রাত হোক আর দিন হোক, কিন্তু এই সুযোগটা আমার ছিল না। তো এটা মনে মনে একটা পরিকল্পনা ছিল যে আমি এমন একটা কিছু যদি পেতাম যে আমার রাত দুপুরবেলাও যদি আমার মনে হয় যে আমি এখন দোতারা বাজাবো, বাঁশি বাজাবো, কেউ যেন না বলে যে আমার ঘুম হচ্ছে না বা কিছু। এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা থেকেই যে আলাদাভাবে নিজের মতো করে স্বাধীনতা মতো সঙ্গীত চর্চার কোনো ব্যবস্থা করা যায় কি না। শুধু আমি না, আমার সঙ্গে আমি যখন যেখানে থাকি তখন এরা আসে, তারা যদি মনে করে যে আমি ঘুমাচ্ছি, অর্থাৎ আমি ওই ঘরে ঘুমাচ্ছি, তারাই আমার এই ঘরে থাকবে বা একটু গান করবে। তারা মনে করছে যে গুরুজি এখানে ঘুমাচ্ছে, তাহলে আমরা এখানে গান করলে তোমার, তাহলে তারা বাধাগ্রস্ত হচ্ছে। মানে এই যে বাধাগ্রস্ত, আমি যদি বাড়ি দুপুরবেলায় আমার সময় আছে, কাজকর্ম বা পড়াশোনার ফাঁকে এই দুপুরবেলায় বাবা ঘুমাচ্ছেন, তাহলে আমি তো একটু বাঁশি বাজাতে পারবো না। তাহলে কী করবো? এই যে বাধা বিপত্তি, এই করতে করতে যখন বড় হলাম, তখন এই চিন্তাভাবনাটা আসলো যে খালি আমি করব না, আমি সমৃদ্ধশীল হব না, সবাইকে নিয়ে কিভাবে একটা কিছু করা যায়। তারপরে থেকে এটা সাংগঠনিক চিন্তাভাবনা, সংগঠন চালানোর যে ব্যাপারটা, এখন বেশিরভাগ দেখা যায়, কেউ কিছু মনে করবেন না, যে সংগঠন তৈরি করা হয় ব্যবসায়িক ভিত্তিতে। সংগঠনে কয় টাকা আয় হচ্ছে মাসে, আর কয় টাকা খরচ হচ্ছে, আমার কয় টাকা প্রফিট থাকবে, এই চিন্তা ভাবনা করে ঘরগুলো কয় টাকা কারেন্ট বিল যাচ্ছে, কয় টাকা পানির বিল যাচ্ছে। তো এই চিন্তা ভাবনা যদি আমি করি, এই জায়গায় সঙ্গীত হতে পারে না। ওই চিন্তা বাদ দিতে হবে। সঙ্গীত শুধু সঙ্গীতের জন্য, মনের খোরাক। তো আমরা টাকা আয় করি, সংসার চালাই, পেটের খোরাক সব কিছু করি, কিন্তু মনের কিন্তু একটা ক্ষুধা আছে। এই মনের ক্ষুধাটা যদি মেটানোর চেষ্টা আমরা করি, তাহলে কিন্তু আমরা মানসিকভাবে একটু শান্তি পাই, বা পারিপার্শ্বিকভাবে সবাইকে নিয়ে ভালো, যারা এই মনের লোক তাদেরকে নিয়ে ভালো থাকা যায়। তো এই জন্য সাংগঠনিক চিন্তাভাবনা আমার না থাকলেও আস্তে আস্তে যখন আমি এই টুকটাক করে আমার মানে মনের আনন্দে একটা দোতারা তৈরি করলাম, বা একটা বাঁশি বা শুরু করে আমার ওস্তাদ যেভাবে দেখালেন, একটা বাঁশের ছিদ্র করা বাঁশ আনতে আমাকে 3 দিন 4 দিন 1-1.5 কিলোমিটার দুপুরবেলা খেয়ে উঠে সবাই যখন রেস্ট নেয়, তখন আমি 1 কিলোমিটার দৌড়িয়ে আমার ওস্তাদের বাড়ি, আমার ওসমানদার বাড়ি চলে যেতাম। যে দেখলাম যে ভাইটি আজকে তো আমি পারিনি, সময় পাইনি, আবার ফিরে আসলাম। অর্থাৎ দুপুরবেলা খেয়ে উঠে বাবা যখন ঘুমাবে, তখন আমাদেরকে সবাইকেই রেস্টের সময়, বাবা যখন উঠবে তখন কিন্তু আবার সবাইকে কাজে যেতে হবে। তাই ওই আমার রেস্টের সময়টা কিন্তু আমি দৌড়ে চলে গেছি একটা বাঁশির জন্যে, আবার ঠিক টাইমে এসে আমি কাজ করেছি। তো এই যে মানে আমার মানসিক যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকেই আজকে তিলে তিলে এই মুরলীর সৃষ্টি। অর্থাৎ মুরলীর সৃষ্টি কেন হলো? আমি বাড়ির ভিতর গান বাজনা করতাম। অর্থাৎ আমার এ পাশে যে আপনি যদি বাড়ি যেয়ে থাকেন, এই বড় বিল্ডিংটায়, ওইটাই আমার জন্মঘর, ওখানে বসেই গান বাজনা করতাম। বাড়ির ভিতর আরও আমার দাদারা আছে, বৌদি আছেন, বা ছেলেমেয়ে আছে, তাদের পড়াশোনা আছে, তাদের রিল্যাক্স আছে,
আমার যখন ইচ্ছা তখন যদি আমি গান বাজনা করি, তখন তারা তো কিছু না বলতে পারলে তারা বিরক্ত হয়, বিরক্ত হবে। কিন্তু আমার তো ওইটা কাজ করে না, যে আমার এখন ভালো লাগতেছে দোতারা বাজাতে, আমি দোতারা বাজাবো, আমার বাঁশি বাজাতে ভালো লাগতেছে, এখন এটা করব। তো এই যে কেউ বাধা বিপত্তি দেবে না, বা আমি মনের আনন্দে কিছু করতে পারবো, এইরকম একটা কিছু করা, এই মন চিন্তা করেই এই জমিটা মূলত আমার মায়ের। আমি এই বিষয় সম্পত্তি বা টাকা পয়সা এই নিয়ে আমি কোনোদিন কোনো চিন্তা ভাবনা আমি কোনোদিন করিনি, এটা আমার মাথায় ছিল না। মা আমাকে অনেকবার বলেছে যে আমার ওখানে যে জমিটা আছে তা তোরা দুইজনে লিখে নে, আমি কবে মারা যাব, তাই আমার লাগবে না, তুমি তোমার অন্য যারা আছে তাদের দিয়ে দাও, আমি এইসব ভালো লাগে না। তারপরেও আমি শুনলাম যে আমার ইমিডিয়েট উপরে যে দাদা, যিনি আমাকে এই বাঁশি শিক্ষার জন্যে আমাকে 60 টাকা করে মাসে দিতেন। আমি একটা সাইকেল চালিয়ে সিএনডি কলোনিতে যেতাম, 50 টাকা আমার স্যারকে দিতাম, 10 টাকা আমার পথ খরচের জন্য আমার পকেটে থাকতো। সেই দাদা, মা বললো যে ও তো কথা শুনছে না, তাহলে তুই চল, মা ওকে নিয়ে যে এই জমিটা আমাদের দুই ভাই নামে দিয়ে দেন। পরে আমাকে আমার রাঙাদা বেশ কিছুদিন পরে আমাকে একটা দলিল দিল, এটা মা, তো ঠিক আছে। তখন এইটা হলো এই 10 সালে 2010 সালে হানি সংকেত সাহেব আমার বাড়িতে আসলেন, এবং এই পরিসরে ওই উঠোনেই ইত্যাদি হলো। তারপরে থেকে ছেলেমেয়েরাও উৎসাহিত হলো, যারা আমাদের সঙ্গে এই কাজগুলো করে, তারা বললো তাহলে আমরা সবাই মিলে প্রতি বছর একটা করে আমরা এখানে আসব। এই যে প্রতি বছর একবার এখানে আসবে, তা তারা এসে থাকবে, খাবে, ঘুরবে, এই জায়গাটা তো তৈরি করতে হবে। তারপরের থেকে এই চিন্তাভাবনা হলো যে এখানে একটা সংগঠন আমার করার দরকার, যে দূর দূরতে। তারপর আমার স্যাররা আসেন, স্যাররা একটু রিল্যাক্সে বাথরুমে যাবেন বা খাবেন বা বসবেন, এরকম জায়গা ছিল না। এটা অনেক নিচু জমি, আমি 2.5 লক্ষ টাকার বালি ভরাট করে এই জমিটা উঁচু করা। তো যাই হোক, আমি বেশ কিছু ধার দিনাও ছিলাম, অল্প একটু জমিও এই দিনার দায়ে আমাকে রাখতে হয়েছে। তারপরেও আমি খুব ভালো আছি, যে এই জন্যে যে এখন গত বছর 1 জুলাইতে আমার ছেলেবেলেরা এই ঘরে আসে, প্রতি বছর 1 জুলাইতে আসে। আমি রাত 3:30টার সময় ঘরের থেকে বেরিয়ে এসে দেখলাম এই ঘরের ভিতর গান বাজনার শব্দ। আমি এই জানলাতে জানি যে ওরা আমার সামনে গেলে ওরা বন্ধ হয়ে যাবে, যে দেখলাম 15 থেকে 20 জন। তার ভিতর ওই যে সুকুমার বাবু, সিলেট মৌলভীবাজার, উনিও আছেন। সবাই দোতারা বাঁশি নিয়ে নেচে নেচে চারিদাতে ঘুরে এসে গান করছে, মনে আনন্দ। রাত 3:30 বাজে। কিন্তু তখন আমার মনে হলো যে আমি যে ধার দিনা করে যে এই সংগঠন বা এই ঘরটা তৈরি করলাম, আমার টাকা সার্থক, আমার এই কষ্ট সার্থক। আমি যেটা পাইনি, অর্থাৎ আমি এই আনন্দটা পাইনি কখনো, আমার সাধ্য ছিল না। কিন্তু এদেরকে আমি সেই মানে রিল্যাক্সের টাইমটা, অর্থাৎ তারা যে মনের খোরাক মিটাবে আনন্দে, এটা দিতে পারলাম। তো এই সংগঠনের জন্ম হলো এই জন্যই, এদের জন্যে, মানে আমার জন্যে এ না। আমার তো জীবন শেষ, আমি তেমন কিছু, আমি কি গান বাজনা যখন করবো তখন কিন্তু এইভাবে একটা ঢাকের বাড়ি বা একটা দোতারা টোকায় আমি দিতে পারিনি, কিন্তু এরা দিচ্ছে, এটা দেখেই আমার ভালো লাগতেছে। এই জন্যে সংগঠনের দরকার হলো এই কারণে, মনের ভাব নিজের মতো করে প্রকাশ করতে গেলে একটা নিরিবিলি নির্জন একটা পরিবেশ গড়তে হবে, ছোট হোক আর বড় হোক। আমার যদি এই জায়গাটা মা না দিতেন, তাহলে কিন্তু এই পরিসরে এত লোক এসে যে দাঁড়াবে এরকম জায়গা কিন্তু নেই। তা যাই হোক, মার এই দেওয়াটাও সার্থক, এবং আমারও মনে হয় যে একটা সংগঠন হয়েছে, আজকে এই সংগঠনটা এইভাবে হয়েছে, বা আমার মনের যে পরিকল্পনা যে লোকসঙ্গীত, আমার মনে থেকে এই যে কবি গান, কীর্তন গান, আমার সঙ্গীত জগতের শুরু কীর্তন গান দিয়ে, অর্থাৎ কীর্তন গানই আমার এই জীবনকে এই পর্যন্ত এনেছে, অর্থাৎ মন্দির আর টোকা। তো যাই হোক, সবার কিন্তু মনে এরকম বাসনা অনেকের মধ্যে আছে, কিন্তু সময় সুযোগের অভাবে অনেকে প্রকাশ করতে পারে না। কারণ আমি রাত্রিবেলায় আমার ঘর থেকে খেয়ে যখন আমার ওই রুমে যাই শুতে, যার পথে আমার টেবিল, আমার ওয়ার্কিং টেবিলটা, ওই টেবিলের দিক তাকিয়ে যখন তাকাই একটা কাজ অল্প একটু বাকি আছে, আমি কিন্তু ওই ঘরে না যেয়ে ওইখানে দাঁড়ায় পড়ি। আমার যত ক্লান্তি হোক না কেন, ওই কাজটা শেষ করে 2টো 2:30 বাজুক, 2:30 বাজুক, 3টে বাজুক, আমি যাই ঘুমাই।
এইটা কিন্তু সব জায়গায় বসে হতো না। আমি কি পিটাতে পারতাম আমার বাড়ির ভিতরে? তাহলে আমাকে আজকে হোক আর কাল হোক আমার দাদারা অবসেশন দিত যে এটা করা যাবে না। তো এই জন্যে মানে সংগঠনের দরকার হলো সঙ্গ থেকে সংগঠন, অর্থাৎ পারিপার্শ্বিক সবাইকে নিয়ে একসঙ্গে চলতে গেলে একটা নিরিবিলি জায়গা দরকার, এবং এই জায়গায় বসলে 10 জনের বুদ্ধি, 10 জনের মেধা, 10 জনের ভাব, এই অনুভূতি প্রকাশ সব কিছু একত্রিত হয়ে একটা নতুন ভালো কিছু সৃষ্টি হয়। একার মাথায় যেটা আসে না সেটা ওর মাথায় একটু আসলো, ওর মাথায় একটু আসে, এই মতামতের ভিত্তিতে যেটা গ্রহণযোগ্য হলো সেটা তৈরি হলো। এই জন্য সংগঠন দরকার। আমি একা অনেক কিছু পারতাম, মনে করলাম যে আমি একা তো অনেক কিছু বাড়াতে পারি, তাহলে আমি কি একা কিছু করতে পারবো? কেউ করতে পারবে না। সংগঠন দরকার, সঙ্গ দরকার। তো এই জন্যে এইভাবেই আমার এই চিন্তাভাবনা থেকে আমি সেপারেট বাড়ি থেকে, আমার বাড়ি কিন্তু রাস্তার ওপার, ওইটাই বাড়ির খেয়ে, তো ওখান থেকে এই ভিটাটাই আমাকে আমার মা কোনোদিন ছোটোবেলায় আসতে দেয়নি। কারণ এই ভিটাটা ছিল একটা মানে কি বলবো, একটা পোড়ো ভিটে বলে, অর্থাৎ প্রতি ভিটা এইখানে যারা ছিলেন আগে ডায়রিয়া বা কলেরা হলে চিকিৎসা ছিল না, এই পরিবারের একজন না দুইজন না তিনজন লোক এই ভিটাতেই মারা যায়। তারপরে থেকে এই ভিটায় কেউ আসে না, এবং এই ভিটা আমার মার নামে আমার বাবা কিনেছিলেন। তা আমাকে বাবা বারণ করতেন যে দুপুরে ওই ভিটায় যাওয়া যাবে না। তো সেই ভিটায় আমি এখন একা রাত কাটাই, খুব স্বাচ্ছন্দ্যে রাত কাটাই, মানে এত ভালো লাগার রাত আমার খুব কম আসে। আপনার এই ত্যাগ তিতিক্ষা অবশ্যই আমাদের জন্য অনুকরণীয়, এবং যে মা এই জায়গাটি দিয়ে গেছেন সেই মায়ের প্রতি আমাদের পরম শ্রদ্ধা নিবেদন করছি। আমরা অনেক উত্তর একসাথেই পেয়ে গেলাম। আমরা যে প্রশ্নগুলো করতে চেয়েছিলাম তা করতে হয়নি, উনি আরও অনেকখানি এগিয়ে গেছেন। তো আমি মনে করি যে আপনার হাত ধরে আমরা যারা আছি অবশ্যই আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা এটিকে আরও বড় আকারে, এইখানে সীমাবদ্ধ থাকবে না, এটা বিশ্বব্যাপী না হোক অন্তত প্রথমে সারা দেশব্যাপী, ভারতবর্ষব্যাপী, যেখানে বাংলা গান আছে, বাংলা লোকসঙ্গীতের ভালোবাসা আছে। এবং আমি তো মনে করি সারা পৃথিবীতেই এখন এই বাংলা লোকগানের, আমি যেসব দেশে ঘুরেছি সবখানেই দেখেছি যে আমরাই সেখানে সেরা। আমার ঢোল আমার দোতারা নিয়ে যখন রাস্তায় কার্নিভালে বেরিয়েছি দেখেছি যে সেখানে মানুষ কত আমাদের দিকেই ঝুঁকে থাকে। আমার সৌভাগ্য হয়েছে বিভিন্ন দেশে প্রোগ্রাম করার। একবার লাস্ট 1919 সালে বোধহয় গেলাম সর্বশেষ মিশরে, এরপরে কোভিডের কারণে যাওয়া হয়নি কোথাও। তো সেখানে আমি দেখেছি যে 39টা দেশ থেকে সবাই আসছে, শিল্পীরা আসছে, সাম্মা ফেস্টিভ্যাল বলে কায়রোতে। সেখানে যখন কার্নিভালে আমরা বেরিয়েছি, একটা প্রসেশন হচ্ছে, সেখানে আমাদের ঢোল আর আমাদের দোতারা, আমাদের বাঁশি যখন বাজনা শুরু করলাম আমরা, কেউ আর কারো দিকে তাকায় না, সবাই আমাদেরকে ঘুরে তারা নাচতে শুরু করলো। তো আমার এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি মনে করি আমাদের এই বাংলা গান এখানেই সীমাবদ্ধ থাকবে না, এটা বিশ্বব্যাপী। এই আমাদের প্রযুক্তির সুবিধায় আমরা এই দোতারাটিকে, এই ডুবকি, এই খঞ্জনি, আজকে যেটা আমরা দেখলাম এখানে অনেকগুলো যন্ত্র কিভাবে বানানো হয় তার প্রক্রিয়া, এগুলো আগেও দেখেছি আমরা। যাই হোক, আপনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই, বারে বারে এটা বলতেও চাই না, ওটা অন্তরেই থাক। আমাদের দোতারা বন্ধুরা যারা দোতারা বানাচ্ছে, বাঁশি বানাচ্ছে, তাদের কারো কোনো প্রশ্ন থাকলে যদি আপনি তাদের কোনো উত্তর দিতে পারেন। এখানে বকুল বৈরাগী আছে, সে দোতারা তৈরি করছে, এই দোতারাটার ভিতরে তোমারই তৈরি করা, তাই না? হ্যাঁ, যাই হোক, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো, কীভাবে বানাবো, কী করলে ভালো হয় সে বিষয়ে। জয় গুরু। গুরুজি, আমার আপনার কাছে একটা জিজ্ঞাসা ছিল। আমি তো দোতারা তৈরি করি, তো করতে গিয়ে অনেকগুলো বিষয় সামনাসামনি কাজ করতে গিয়ে দেখতে হয় বা ওগুলি নিয়ে চিন্তা করতে হয়। তো অনেক সময় বিপদে পড়ে যায়, এগুলো সঠিক কাজ করতে পারি না আমি। তো বাবার কাছে অনেকগুলোর উত্তর নিয়েছি। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে, যদি দয়া করে বলেন। আসলে আমরা যারা দোতারা তৈরি করি তারা কিন্তু নিজের জন্য দোতারা তৈরি করি না, আমরা আমাদের সর্বস্বটা দিয়ে চেষ্টা করি আমার যন্ত্রটা আমার এক গুরু ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য, যেটা বাজিয়েও অনেকটা সময় পার করবে এই আশায়। তো আমি দোতারা তৈরি করতে গিয়ে গুরুজি আজকে একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে এই পর্দার প্রবলেমটা। চামড়া কি সমস্যা হয়? চামড়াটা হচ্ছে আপনার
একটা চামড়া দিয়ে তো আর 10-12টা দোতারা তৈরি করা যায় না। একটা চামড়া দিয়ে 2-3টা দোতারা তৈরি করা বা 4টা দোতারা তৈরি করা যায় বেছে বেছে নিলে। সেখানে হচ্ছে কিছু কিছু জায়গা আছে চামড়াটা তরল থাকে, পাতলা থাকে। আর ওই চামড়াটা যখন আমি নিম কাঠের কোনো দোতারায় সেট করি, তখন পাতলা চামড়াটা, তখন সাউন্ড একরকম হয়। আর সেই সেম পাতলা চামড়াটা যখন আমি কাঁঠাল কাঠের দোতারায় লাগাই দেই, তখন আরেক রকম সাউন্ড তৈরি হয়। আবার দোতারাটাকে চামড়া পর্দা ছাউনি করার পরে ব্রিজ সেটিংস করার সময় আর একটা সাউন্ড আসে ব্রিজ লাগানোর সময়। যদি এটার সঠিক কোনো নিয়ম আপনার জানা থাকে, যদি বলতেন আমাকে বা আমাদেরকে সবাইকে, খুব উপকার হতো গুরুজি। এখানে একটি দোতারা আছে, আপনি যদি ইয়ে হয় দেখিয়ে বলে দিতে পারেন যে এই জায়গায় এটা করা উচিত। হ্যাঁ, ধন্যবাদ। তার আগে অনুপম বাবুর যে দোতারটা আমি দিলাম, ওই না, আমি যে দোতারটা ওনাকে দিয়েছি ওই দোতারটাও এখানে আসুক, তাহলে অনেক কিছু আমি তাড়াতাড়ি বোঝাতে পারবো। আর জেনারেলভাবে একটা দোতারাতে যে চামড়াগুলো ব্যবহার করতে হবে, পূর্ণ বয়স্ক যে পাঠার চামড়া, যদি এইটা পাওয়া যায়, এটা তো আমরা পাই না। যেমন পূর্ণবয়স্ক বুঝবো কী করে? সাধারণত কালী পূজাতে যে পাঠাটা বলি হয়, কালী পূজার যে পাঠাটা বলি হয়, এই পাঠাটা যদি প্রসেসিং করে আমরা, এখন তো বেশিরভাগ ট্যানারিতেই প্রসেসিং করে দেয়, তবে লবণ টবণ যদি একটু কম ব্যবহার করে এটাকে প্রসেসিং করে দেয়, ওই পাঠাটা যে চামড়া, এই চামড়াটা হলো উপযুক্ত চামড়া। অনেক বড় চামড়া হবে না এটা, কিন্তু পূর্ণবয়স্ক, অর্থাৎ যে পাঠাটা মানে আমরা বলি যে এর পূর্ণ বয়স হয়েছে, এখন ওকে অপূর্ণ অপ্রাপ্ত বয়স্ক পাঠা কিন্তু কালী পুজোতে বলি হয় না, এটা যারা আছেন তারা জানেন। প্রাপ্তবয়স্ক হলে তারপরে ওটাকে বলি হয়। তো একটা পাঠার চামড়া কেন হয়, যেটা ছেলে ছাগলের শরীরে যে স্ট্রেংথ থাকে, একটা মেয়ে ছাগলের শরীরে কিন্তু সেই স্ট্রেংথ থাকে না, কিছুটা দুর্বল থাকে। তো ওই পূর্ণবয়স্ক পাঠার যে চামড়াটা, এই পাঠার চামড়া কিন্তু এক এক জায়গায় এক রকম। পিঠের যে দাঁড়া, এই দাঁড়ার সোজা কিন্তু শক্ত হবেই। দুই পাশে পেটের যে দুই পাশ, এই দুই পাশে চামড়া হলো উপযুক্ত। আর একটা দেখতে হবে যে ছাগলের পশমের যে দাগগুলো, টিপগুলো, এগুলো দেখা যায়। এই টিপগুলো যত ঘন হবে তত ওই চামড়াটা ভালো হবে, আর যেগুলো অনেক পাতলা হবে এগুলো একটু দুর্বল চামড়া হবে। কাঠের ব্যাপারটা বলি, আমরা সবাই জানি যে মেটালের ঘনত্ব যত বেশি হয় তার আওয়াজের রেসটা তত বেশিক্ষণ থাকে। একটা টিনের পরে বাড়ি দিলে কতটুকুন থাকে, একটা স্টিলের পরে বাড়ি দিলে আরেকটু বেশি থাকে, একটা পিতলের বাড়ি দিলে আরেকটু বেশি থাকে, একটা কাঁসার পরে বাড়ি দিলে আরও অনেকক্ষণ। এর কারণ হলো ঘনত্ব বেশি। এরকম কাঠ যখন, গাছ যখন বয়স্ক হয়, মানে সারি হয়, আমরা বলি সারি, তো তখন এই কাঠের আঁশগুলো ঘন হয়ে আসে। সারি কাঠের আঁশ ঘন, তাতে ওয়েট বাড়ে। তখন ওই কাঠের উপরে চামড়া দিয়ে ব্রিজ দিলে যে রেশ থাকবে, যদি ওই পূর্ণবয়স্ক চামড়া থাকে, তো একটা মানে যে কাঠ, যেমন অসারি কাঠ বলতে আমরা নিম কাঠকে কেন প্রাধান্য দিই, যে নিম কাঠ রোদের জায়গায় কোনো নিম কাঠ সার হওয়া লাগবে না, যদি অসারও হয় তাহলেও ওটা নষ্ট হবে না বা আওয়াজ এটা ভালো হবে। তবে কথা আছে, কাঠকে সবসময় অন্তত 1 বছর ঘরে রাখতে হবে। কেন রাখতে হবে? রোদে দিলে কিন্তু নিম কাঠ ফাটবে, প্রচুর পরিমাণ ফেটে যাবে। ঘরে রেখে অল্প অল্প কাজ করতে হবে, আবার আরেকটা ধরলাম, আরেকটা কাজ করলাম, আরেকটা ধরলাম, কিন্তু একবারে কাজ করে কালকেই অর্ডার আছে দিয়ে দেবো, এই কাজটা করলে কিন্তু দোতারা হবে না। আবার এই যে কাঠটা, এই কাঠটা কাটার বয়সের থেকে আজকে 7 বছর আমার কাছে আছে।
হ্যাঁ, তো এইবার দোতারা হিসেবে ও পেল। এখন যদি আমি গত বছরের কার্ড যদি এই বছর দিই ঘরে রেখে, তো এই ভিতর কিন্তু কিছু না কিছু জলীয় বস্তু থাকবে। 6 মাস পরে কিন্তু এই চামড়াটায় একটা সিট দাগ পড়ে যাবে। যদি কারো পড়ে থাকে এটা দেখবেন, যদি পড়ে থাকে তাহলে বুঝবেন যে ওই চামড়াটার ভিতরে জলীয় বস্তু ছিল এই গাছটার ভিতরে, বের হতে পারেনি। তো এখন চামড়া হলো এই যে ঘন দেখা যাচ্ছে এখানে, যে এই যে লোমকূপের গুঁড়াগুলো কিন্তু দেখা যাচ্ছে, এটা যত ঘন হবে তত ভালো। থ্যাংক ইউ গুরুজি, ধন্যবাদ। খুব চমৎকার উত্তর এবং প্রশ্নটিও খুব যথার্থ ছিল। যেহেতু বকুল বৈরাগী অনেক যন্ত্র আর হাতের যন্ত্র এখানে অনেকগুলো আছে, আমরা স্থানীয়ভাবে ঢাকা থেকে সে খুব মানে যত্ন সহকারে যন্ত্র তৈরি করছে। যাই হোক, এবার গোবিন্দ কিছু বলবে। নমস্কার গুরুদেব, আমি প্রথমে মুরালির দীর্ঘায়ু কামনা করতেছি, যার কারণে আজকে আমরা এখানে আসতে পারছি। গুরুদেব, আমার একটা জিজ্ঞাসা ছিল যে আমরা যারা দোতরা বাজাই তাদের মনের মধ্যে একটা কৌতূহল জাগে যে আসলে কোন কাঠের দোতরাটি নিলে ভালো হয়, নিম কাঠ বা কাঁঠাল কাঠ। আসলে আপনার কাছে কি মনে হয় যে কোন কাঠের দোতরাটি সবচেয়ে ভালো? ধন্যবাদ। ভালোর কোনো শেষ নেই। তো নিম কাঠের একটা দিক ভালো, নিম কাঠ কখনো ঘুনে ধরে না। চিতা প্রথম দিক, নিম কাঠের এক টুকরো নিম কাঠ আর এক টুকরো মেহগনি কাঠ, এক টুকরো কাঁঠাল কাঠ ওয়েট যদি করা থাকে, দেখা যায় নিম কাঠটাই ওয়েট বেশি হয়। তো ওয়েট একটা দোতারা যদি একটু ওয়েট থাকে, অর্থাৎ এইটা যদি পক্ক থাকে, তাহলে এটা রেশ বেশি থাকে। আর কাঠ যদি হালকা থাকে, বড় সাউন্ড হয়, ওই সাউন্ড কিন্তু মাইক্রোফোনে খুব ভালো ক্যাচ করে না, মানে রেশ থাকে না, রেশ মাইক্রোফোন নিতে পারে না। তার আগে সাউন্ডটা, এই যে ভাইব্রেশনটা ইথারে যাওয়ার বেশি দূর যায় না তার আগে, কিন্তু এখানে অনেক বড় হয়। এর কারণ হলো এই কাঠটা অপরিপক্ক বা মানে ওয়েট কম। তো এই জন্যে নিম কাঠের প্রাধান্য আমি সবসময় বেশি দিই হলো এই কারণে। এইবার কাঁঠাল কাঠ বাজরার দিক থেকে কাঁঠাল কাঠ মিষ্টি বেশি। এখন দোষ হলো যে পরিপূর্ণ সারি কাঠ কাঁঠাল কাঠ এটা পাওয়া তো খুব কঠিন। কোনো জায়গায় যদি একটু অসারি থাকে, সেটা কিন্তু ওখান থেকে নষ্ট হয়ে যাবে, এগুলি ধরবেই। তো এই কারণে কাঁঠাল কাঠ যদি মানে ওই হলুদ সার না, সার হবে ওই যে খয়েরি কাঠ আছে ওই ধরনের সার হবে। এই যেমন কাঁঠাল কাঠ যদি বানায়, তো সেটাকে একটু ওয়েটফুল রাখতে হবে, অর্থাৎ একেবারে খুলে ফেলা যাবে না, এটা একটু কুড়ু করে রাখতে হবে। তাহলে দেখা যাবে যে কাঁঠাল কাঠও ভালো বাজবে, ওয়েট লাগবে। কাঁঠাল কাঠে আমি খারাপ বলবো না, কারণ কাঁঠাল কাঠ ভালো কাঠ, ওই হালকা হয়, মানে এই দিক থেকে ওজনে বহনযোগ্য হালকা হয়। কিন্তু এই মাইক্রোফোনে যখন কাজ করতে হবে, তখন এ যতক্ষণ থাকবে, কাঁঠাল কাঠে কিন্তু ততক্ষণ থাকবে না। রাইট, ঠিক। আমার যা মনে হয়, মানে আমার এই নিয়ে একটু কিউরিসিটি, গবেষণা, সুন্দরী কাঠ। আমারও ছোট অভিজ্ঞতা আছে, আমি অনেক দোতারা ফেলেছি তো, নষ্ট করেছি। তো তাতে আমার সেটাই মনে হয়েছে যে এখন জোরে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে মাইক দরকার নেই, কিন্তু আমার তো মাইকই বাজাতে হবে। সুতরাং মাইক কাকে রিসিভ করবে, মাইক্রোফোনের একটা ব্যাপার আছে, এটা যান্ত্রিক, টোটালি একটা যন্ত্রের বিষয়। সুতরাং এই বাদ্যযন্ত্র তৈরি করার সময় সে কাঠের দোতারাই হোক বা যাই হোক, অবশ্যই সঠিক নিয়মটা অনুসরণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তাই এই যে বললাম, এবার আমি কয়েকটা সেগুন কাঠের দোতারা তৈরি করলাম। একটা বার্মাটিক সেগুন কাঠ, ঢাকা থেকে একজন শিল্পপতি আমাকে 12,000 টাকা দিয়ে এক পিস কাঠ অনেক অনুরোধ করে, আমি কোনোদিন আরও তা বানাই মানে তৈরি করে দিই না। আমি বলতাম, তো উনি এমনভাবে ধরবেন যে আমি এসব করি না, আমি এই শিল্পকার কারণে থাকি। তা আমার আপনার দোতারা শুনে আমার মনে হয়েছে আমি একটু এই নিয়ে সময় কাটাবো। আমার একটা অফিসে একটা ঘর আছে আলাদা, ওই ঘরে কেউ যায় না, এটা শোনানোও যাবে না, কাউকে বলাও যাবে না যে আমি একটু দোতারা বাজাবো, লোকে গ্রহণ করবে না। তা আমার মনে ইচ্ছা হয়েছে আমি একটু করবো, আমার যদি একটু আপনি সহযোগিতা করেন।
তো ওই জন্যে বারমাটি সেগুন কাঠ থেকে দোতারা বানালাম। তো সুমন আমার ছাত্র, সুমন রে আমার যত দোতারা সব বাজায়, যখন ওই দোতারাটা ও কয়েকদিন বাজালো তখন বলতে এই লোকটা যদি এই দোতারাটা না নেয় তাহলে ভালো হয়, বারমাটি সেগুন কাঠ। তখন দেখা গেল যে সেগুন কাঠ কিন্তু কাঠের রাজা, আমরা যাই বলি, কিন্তু আমার কাছে খুব পছন্দ না। সেগুন কাঠ একেবারে নরম কাঠ, দোতারার জন্য পছন্দ না। না পছন্দ না। কিন্তু অন্য অন্য যেসব পাতলা যন্ত্র, শরৎ বা সারেঙ্গি, ইসরাত, এই ধরনের সেগুন কাঠ ভালো, কিন্তু দোতারা থেকে একটু ওয়েট দরকার। এই জন্য আমার এখানে আমি একটু সম্পূরক কিছু বিষয় একটু সংযোজন করতে চাই, আমার অভিজ্ঞতা থেকে বলি, ছোটোখাটো অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে আমাদেরকে যেহেতু এখানে কিন্তু প্রফেশনাল দোতারা শিল্পী হাতে গোনা 2-4 জন আছে, বেশিরভাগই কিন্তু শখের বসে। যে ভদ্রলোকে যে কথা বললেন উনি একজন বড় ব্যাংকার, ব্যাংকের চাকরি করেন, এখানে ইঞ্জিনিয়ার আছেন কয়েকজন, তারপরে আরও অনেক কিছু আছেন। যাই হোক, ওই আরেকজন ব্যাংকার বসে আছেন খাতে। আচ্ছা, আমি বলছি কি যে সবাই কিন্তু প্রফেশনাল প্লেয়ার নয়, আমাদের মতো দোতারাকে নেশা পেশা সব কিছু একসঙ্গে করে ফেলেননি। সুতরাং যারা আনন্দের জন্য, ভালোবাসার জন্য দোতারা বাজাচ্ছেন, তাদের জন্য এখানে একজন প্রফেসর বসে আছেন দোতারা হাতে, ওই যে কোট পরা, উনি একটা কলেজে শিক্ষকতা করেন। যাই হোক, আমাদের প্রফেশনাল দোতারার বিষয়টা নিয়ে একরকম, আর যারা আপনারা শখের বসে বাজাচ্ছেন তাদের ব্যাপারটা আর একরকম। ব্যাপারটা যাই হোক, মনে রাখতে হবে যে কোনো না কোনো সময় আমাকে মাইক্রোফোনে বসলে সেই দোতারাটি কতটা সুন্দর হয়, মাইক কোনটাকে রিসিভ করবে ভালো, এটা কিন্তু একটা বড় বিষয়। প্রযুক্তির এই যুগে আমরা অনেক রকমের জ্যাক ট্যাক লাগিয়ে অনেক কিছু করি। আমি দেখেছি জ্যাক লাগিয়ে বাড়ি সিদ্দিকির সঙ্গে আমি যখন কাজ করেছি, উনি বলছে ফেলো, কিচ্ছু লাগবে না, মাইক যেটা নেবে সেটাই ভালো। জ্যাক লাগালে একটা মেটালিক আওয়াজ আসে, মনে হয় এটা দোতারা না। আমার সেই মাটির দোতারা আমি পাই না তার মধ্যে। আমি পরে কি করেছি, সবসময় মাইক্রোফোন দিয়েই বাজিয়েছি, আমি আর সেই জ্যাক দিয়ে কোথাও কোনো জায়গায় বাজাইনি। এই জ্যাক সম্পর্কে আমি একটা তথ্য দিই, এটাও আমার অভিজ্ঞতা, অর্থাৎ আমি এ নিয়ে গবেষণা করেছি যে সবাই জ্যাক দিয়ে বাজায় পছন্দ করে। অর্থাৎ পছন্দ কেন করে, এটা মাইক্রোফোনে দোতারার সাউন্ড অ্যাকুরেট বের করতে গেলে সাউন্ড আলাদের অনেক কিছু জানতে হয়। এই পানি দাও, 2টা বোতল দিয়ে দাও। আমার খাটের নিচে পানির বোতল আছে, আনে দাও। তো জ্যাক সুবিধা হলো, জ্যাকে হাম আসে না, দিলে ফিডার স্রোত বাড়ানো যায়, কোনো সমস্যা নেই। মাইক্রোফোন দিয়ে দোতারা সাউন্ড বের করতে গেলে সাউন্ড ইঞ্জিনিয়ারদের অনেক কিছু জানতে হয়। এটা না শিখলে কিন্তু ইচ্ছে মতো হ্যালো হ্যালো করে কথা বলছে, কিন্তু দোতারা দিলে দোতারার সাউন্ড নেই। এগুলো অনেকেই অনেক অভিজ্ঞতার ব্যাপার। তো যাই হোক, এই জায়গায় বিষয় হলো এখানে দোতারার চামড়ার ব্রিজের উপরে তার, একটি তারে আওয়াজ করলে বাতাসটাকে ধাক্কা দিয়ে এখানে সাউন্ডটা সৃষ্টি হচ্ছে। এর কিঞ্চিত মাত্র জিনিস কিন্তু ভিতরে যাবে না। যারাই জ্যাক দিয়ে বাজান না কেন, তারা জীবনে কোনো দোতারার যে আওয়াজ ওই জ্যাক দিয়ে যদি বের করতে পারেন, আমার গবেষণা সব মিথ্যা, আমি ছেড়ে দেবো সব। কারণ আমাদের উপরে এই যে বাতাসে বাড়ি না খাওয়া পর্যন্ত সাউন্ড হচ্ছে না, তাই এই শব্দটা তো ভিতরে যাবে না। তাহলে ভিতরে একটা জ্যাক দিয়ে, অল্প পয়সার একটা জ্যাক দিয়ে কিভাবে শব্দ সম্ভব? কোনোদিন সম্ভব হবে না। আপনি যদি পারেন উপরে যদি কোনো জায়গায় জ্যাক, মানে কোনো মাইক্রোফোন বা পিক আপ যা লাগাতে পারেন, সেটা চেষ্টা হয়ে গেছে। টোটাল চামড়ার পরে লাগালেও হবে না। চামড়া এবং কাঠ সম্মিলিতভাবে যদি এইরকম জায়গায় যদি উপরে থেকে পিক আপ দেওয়া হয়, তাহলে 80% পর্যন্ত আপনি যদি ভালো যা যা বললাম সব কিছু অ্যাভয়েড থাকে, তাহলে হতে পারে, তাও সবটা হবে না। আপনি ভিতরের এই জায়গায় শব্দ হবে কি, টাস টাস করে শব্দ হবে, মেটালিক শব্দ হবে। আচ্ছা, কথা বলি কিছু, কথা বলি আচ্ছা। ও আবর্জনা ময়লা ছিল, এগুলো সব ঝাড়ে বের হয়ে যাবে। সাধু 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 সাধু। আমার যে এই দোতারা আয়ের পথ হবে এমন কোনো দরকার নেই, কিন্তু আমাকে ভালো থাকতে যদি হয়, তাহলে আমার এখানে একজন কর্মকর্তা আছেন, উনি ঢাকা থেকে আসছেন, জজ, অনেক বড় পোস্টের, কিন্তু উনি কিন্তু দোতারা শেখেন, রিল্যাক্স টাইম। তা আমার মতের সঙ্গে মিল যে সারাদিন পরে আমরা যখন একটু
এই সুরের। আর এইটা কোনো কষ্টের কাজ না। এই দোতারাটা হলো সবচেয়ে সহজ যন্ত্রগুলো আমি মনে করি, কারণ বাঁশি বাজাতে গেলে আমাকে কিন্তু পরিশ্রম করতে হয়, দমের ব্যাপার আছে, ফু দিতে হয়, কৌশল আছে। যেমন 6টা ছিদ্র থেকে 22টা স্বর, কমপক্ষে 24টা স্বর বের করতে হবে মাত্র 6টা রিড থেকে। এটা একটা টেকনিক্যাল ব্যাপার, কিন্তু এটা কিন্তু তেমন কোনো খুব বেশি ব্যাপার না। আর একটা ব্যাপার হলো আমাদের আবহাওয়া, আমাদের মা মাটি, মানে আমাদের যে পরিবেশ, এতে জন্মসূত্রে যারা আমরা বাংলাদেশের নাগরিক বা বাঙালি, জন্মসূত্রে জন্মের সাথে সাথে কিছুটা সুর আমাদের ভিতর এসে যায়। আমাদের বাতাস, আমাদের এই যে একটা বট গাছ আমার সামনে আছে, এই বট গাছটা যখন পাতা নড়ে তখন কিন্তু একটা শব্দ সৃষ্টি হয়। তো এই যে প্রকৃতির কোলে আমরা, আর আরেকটা হলো আমরা এই দক্ষিণ অঞ্চলের লোক, ভাটি অঞ্চলের লোক, আমরা বাংলাদেশটাই ভাটি মাটি, তো ভাটি অঞ্চলের লোকের মধ্যে সুর বেশি হয়। তো এই জন্যে আমরা সৌভাগ্যবান, এবং যারা যে পেশায় নিয়োজিত থাকেন না কেন তাদের সবাইকে বলবো যে নিজের জন্য, অর্থাৎ নিজের আত্মার খোরাকের জন্য আপনারা যে কোনো একটা মিউজিক সাথে রাখবেন। ছেলে মেয়েদের আমি বলে দিছি যে পড়ার টেবিলে দোতারা বা বাঁশি বা যার যা যন্ত্র পড়ার টেবিলেই থাকবে, এটার স্থান নিচে না, পড়ার টেবিলে 2 ঘন্টা পড়বে। 2 ঘন্টা পড়ার পরে 15 মিনিট এই যন্ত্রটা নেব। ওই 2 ঘন্টার যে পড়াশোনা হয়েছে তারপরে মাথায় যে জাম হয়, ওর পরে যদি 7 ঘন্টা মা বাবা জোর করে পড়ায়, 1 পয়সার কাজ হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যখনই 15 মিনিট তারা এই দোতারা বা হারমোনিয়াম বা যে কোনো একটা যন্ত্র সে নিয়ে যদি চর্চা করে, করার পরে আবার পড়বে, তো নতুন করে আবার পড়া মনে থাকবে। এটি আমরা মূল্যবান একটি বিষয়। আমার মনে হয় সবার এটা, এই কনসেন্ট্রেশন তৈরি করা বা একাগ্রতা সৃষ্টি করা, এটার জন্য কিন্তু সঙ্গীতে একটা অনেক বড় ভূমিকা রাখে। আপনারা জানেন যে বিখ্যাত সঙ্গীত পরিচালক, সুরকার, বেহালা শিল্পী মোজার্ট, যদি আপনারা নাম শুনে থাকেন, তিনি পাগলা হাতিকেও সুস্থ করে তুলেছিলেন বেহালা বাজায় তার কানের কাছে। পশু পাগলা হাতি যে পাগল হয়ে গেছিল, শিকলে বাঁধে রাখতে হতো, বেহালা সুর শুনিয়ে তাকে কিন্তু তিনি সুস্থ করেছিলেন। তো আমি মনে করি এই সুরের সাথে যদি আমরা থাকি, সমস্ত অসুর আমাদের থেকে বের হয়ে যাবে, সমস্ত অসুর মুক্ত হব আমরা। সুতরাং চলুন আমরা সুরের সাথে থাকি। আমার অনেক বাঁশের বাঁশি আছে, মিছে কেন কিনবি চাটাই বাঁশ, আমি বাড়ি বাঁশিওয়ালা, বাঁশি যে মোর মনে নেই। যাই হোক, আমরা এবার দুঃখিত, গানটি ধরে ফেললাম। আমার এই বাঁশি দেখে সেই প্রাণের কথাটি চলে আসলো। দীর্ঘদিন এই লোকটির সঙ্গে কাজ করেছি, উনি অকাল প্রয়াত হয়েছেন, বিখ্যাত শিল্পী বাড়ি সিদ্দিকী। এবার বাঁশি নিয়ে সামান্য কিছু প্রশ্ন থাকবে। বাঁশি তৈরি করে আমাদের সঞ্জয় দত্ত, এবং সে একজন প্রফেশনাল দোতারা শিল্পী, সে টেলিভিশনে বিভিন্ন মঞ্চে খুব পরিচিত মুখ। সঞ্জয় দত্ত, সামান্য কিছু প্রশ্নের উত্তর। স্যার নমস্কার। জয় স্যার। স্যার আমার একটা ব্যাপার হচ্ছে, স্যার আমি নিজের জন্য যে বাঁশি বানাই বা তৈরি করতেছি, একটা সমস্যা হচ্ছে যেটা, আমি একটা মেজারমেন্ট নিয়ে যখন একটা বাঁশি তৈরি করতেছি, আমার লোয়ার অক্টেভের পাদা নিসা এবং সারে গামা এবং মিডল অক্টেভের সা পর্যন্ত আমি তারপরের সাথে মিলাতে পারতেছি, মিলে, কিন্তু তার হাই অক্টেভের যে নোটগুলো আছে মাঝে মধ্যে মিলে, মাঝে মধ্যে মিলে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, 3টা যে পা, লোয়ার অক্টেভ, মিডল অক্টেভ, হাই অক্টেভ, যদি 3টা পা 3 জায়গাতে থাকে, যদি লোয়ারটা মিলে তাহলে মিডলটা মিলে না, মিডলটা যদি মিলে হায়ার একটা হয় একদম চড়ে যায়, নয়তো একদম ডাউন হয়ে যায়। এটার জন্য আমি কি করতে পারি স্যার? ধন্যবাদ। বাঁশি তৈরি করতে গেলে প্রথম কাজ হলো, যেমন দোতারাতে কাঠ নির্বাচন, বাঁশি তৈরি করতে হলে বাঁশ নির্বাচন। আমি তো এই সব ভিডিও আমি দিয়ে রেখেছি, যে একটা বাঁশ পূর্ণবয়স্ক হতে 3 বছর সময় লাগে। 3 বছরের আগে যদি কোনো বাঁশ কাটা হয়, তখন ওই যে বড় শব্দ হবে, কিন্তু তাতে কোনো যে রেশ, যে বাঁশির যে অরিজিনাল যে টিউন, ওই টিউনটা হবে না। ওই বাঁশ দিয়ে যদি বাঁশি বানানো হয়, বাঁশি বাজবে, কিন্তু ওই বললাম যে ওই যে কম পড়ে যাবে, লবণে কম থাকবে। প্রথম কাজ বাঁশ নির্বাচন করা, পরে বাঁশকে সুন্দরভাবে পরিপাটি করে সৃজন করা। তিন ধরনের সমস্যা থাকে বাঁশিতে।
একটা হলো ঠিক যে সময় দিয়ে যেভাবে যে প্রসেসে রোদ্দুরে শুকাতে হবে বা জলে ভিজাতে হবে, আবার রোদ্দুরে শুকাতে হবে বা আগুনে সেঁক দিতে হবে, এই যে কাজগুলো এইগুলো করে আগে বাঁশকে তৈরি করে নেওয়া। এইবার হলো মেজারমেন্ট, অর্থাৎ সায়েন্স কিন্তু সবসময় যে কাজ করবেই এমন কোনো গ্যারান্টি কোনো সায়েন্টিস্ট দিতে পারবে না। প্রকৃতিকে সঙ্গে নিতে হবে। কিছুটা হলো 90% যদি সায়েন্স কাজ করে, 10% কিন্তু আমাকে করতে হবে, আমার অভিজ্ঞতা। এটা হলো প্রকৃতি। একটা বাঁশের এই মাথায় যে ছিদ্র থাকে, ওই মাথা পর্যন্ত কিন্তু একই ছিদ্র থাকে না, মাঝখানে এসে বাড়ে, ওই আগার দিকে একদম কমে, বেশি কমে, গোড়ার দিকে একটু কমে, বাড়ার পরেও একটু কমে, অর্থাৎ ওইখানে থিকনেস বেশি থাকে, মাঝখানে থিকনেস কমে যায়, আগায় থিকনেস এত কমে কিন্তু চাপা থাকে। তাহলে এই মেজারমেন্টকে আমরা অ্যাকুরেটভাবে কখনোই নিতে পারবো না। কিন্তু যারা বিদেশিরা মেটাল দিয়ে বা বিভিন্ন কাঠ বা বিভিন্ন দিয়ে, তাদের কিন্তু একটা মেজারমেন্ট করার জন্য একটা যন্ত্র থাকে। তারা এই মাথার তো মাথার মধ্যে সুন্দর অ্যাকুরেট রোল করে, উপর থেকে অ্যাকুরেট। তাদের ক্ষেত্রে এই মেজারমেন্ট প্রযোজ্য হবে। কিন্তু আমরা প্রকৃতির যে কাজটা করি, প্রকৃতিকে নিয়ে, এখানে মেজারমেন্ট তো সবারই লাগবে। তারপরে নিজের অভিজ্ঞতা কাজ করতে হবে। নিজের অভিজ্ঞতা এই জন্যে যে একটা বাঁশ পক্কতা, অর্থাৎ বাঁশ কাটলে কিন্তু ওর এই পারিপাশে ছিদ্র ছিদ্র দেখা যায়, মানে কালো কালো আঁশ দেখা যায় যদি পাকা বাঁশ হয়। আর যদি না পাকে তাহলে সাদা দেখা যায়। তাহলে আগে দেখতে হবে যে বাঁশের ওয়েট কতটুকু। এই ওয়েটের পরে সুর নির্ভর করবে, থিকনেসের পরে সুর নির্ভর করবে, এবং বাঁশ পরিপক্কতার পরে সুর নির্ভর করবে। তো এখন আমি অ্যাকুরেট একটা বাঁশির সঙ্গে মিশায়ে মাপ দিলাম, কিন্তু ওই বাঁশিটা অ্যাকুরেট হলো না। আমার ভেবে দেখলাম ছিদ্র সব একই আছে, কিন্তু ওই বাঁশিটা আর এই বাঁশিটা এক হলো না। এর জন্য দায়ী হলো এই বাঁশটাকে নিক্তিতে মাপ দিলেই দেখা যাবে যার ওয়েট বেশি সে রেজাল্ট ভালো দিচ্ছে, যার ওয়েট কম হচ্ছে সে রেজাল্ট ভালো দিচ্ছে না। ত্রিপুরার বাঁশ অনেক থিকনেস কম কিন্তু ওয়েট বেশি, যদি পরিপক্ক থাকে তার ওয়েট আছে। ওয়েট আছে বিদায় আমি যখন ক্লাসিক্যাল বাজাবো তখন যে ফু দেব, এই ফুটাকে সহ্য করার মতন ক্ষমতা ওই বাঁশের আছে কিনা, না থাকলে কিন্তু ক্র্যাক করবে মাইক্রোফোনে। আর যদি ওয়েট থাকে ক্র্যাক করবে না। এখন এই যে মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টের পরে নিজের অভিজ্ঞতা যোগ করতে হবে। অর্থাৎ যেখান থেকে আমরা পা বা সা আমরা নির্ধারণ করি, এর এই পাশে জায়গা কতটুকু থাকবে। যদি কোনো বাঁশিতে দেখা যায় যে আমার নিচের পা থেকে বা নিচের ছাদ থেকে তারা সা পর্যন্ত ঠিক আছে, তারপরে যে কম হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে আমার মাথার দিকে জায়গা বেশি আছে, বেশি কমাতে হবে। এভাবে চেষ্টা করলে আস্তে আস্তে এটা পাওয়া যাবে। তবে অ্যাকুরেটভাবে বলা যাবে না যে এই কাজ করলেই ওটা সব অ্যাকুরেট হয়ে যাবে, এমন সাবজেক্ট কিন্তু বাঁশি না। বাঁশি কিন্তু একটু ক্রিটিক্যাল সাবজেক্ট। সেজন্যই হয়তো ভগবান শ্রীকৃষ্ণই সরাসরি বাঁশি হ্যাঁ। দিয়েছিলেন। যাই হোক, আমরা অনেক মূল্যবান তথ্য শুনলাম, অনেক বাণী আমরা পেলাম। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এটি স্মরণ রাখে। এবং যেহেতু এখন প্রযুক্তির সুযোগ আছে, আপনারা যারা দোতারা তৈরি করেন বা বাঁশি তৈরি করেন, তারা অবশ্যই অনলাইনে গুরুজির পরামর্শ নিলে আমার মনে হয় সঠিক বাঁশিটি তৈরি করতে পারবেন। এবং ওনার সারা জীবনের এই প্রচেষ্টা, সারা জীবনের এই গবেষণা, ওই জন্যই বলেছেন যে প্রকৃতি যেটুকু দেয় তার বাঁশি মেটাল মানে আমার যন্ত্রে সেটুকু আমরা পাই না। সুতরাং প্রকৃতিই কিন্তু দিবে। ওই বাঁশিটুকু যদি সঠিকভাবে পেকে না যায় তাহলে সে ফুল দিলে ক্র্যাক করবে, ব্যাপারটা তাই না? সুতরাং আমাদের এই বিষয়গুলো ওনার গবেষণা থেকে আমরা যেন পরবর্তী পর্যায়ে আগাতে পারি, এইটা আমার বিশেষ অনুরোধ রইল। যেহেতু সময়ের কিছুটা সংকট আছে, তারপর ওই মূল্যবান কথা মনে হচ্ছে যেন সারা রাত বসে শুনি, তাই না? এরকমই মনে হচ্ছে। যেহেতু আমাদের দূরে আবার ঢাকায় ফেরত যেতে হবে, আবার বন্ধুদের কিছু ইচ্ছাও আছে যে যদি সুযোগ থাকে তাহলে 60 গম্বুজ মসজিদ, ওখানে হয়তো নামাজটা সন্ধ্যার সেভাবে
তো সেটা একটা বাধ্যবাধকতা আছে, সেটা কি আমাদের পক্ষে সম্ভব হবে? আপনারা কি বলেন? হবে না? আচ্ছা, তবু আমরা দেখতে তো পারবো গিয়ে, এবং মাজারে কি ঢুকতে পারবো সন্ধ্যার পরে? তাহলে হবে, তাহলে ঠিক আছে। তাহলে আমরা হয়তো ছোট্ট একটা অনুষ্ঠান করব। আর কারো কোনো প্রশ্ন আছে কি? সংক্ষেপে করা যাবে? হ্যাঁ, বলে ফেলুন। জয় গুরু। গুরুজি, আপনার দোতরা সুরতার সোজা আপনার তারে এখানে গিট্টু আছে, এই গিট্টুটা কি জন্য দিছেন আপনার দোতরা? না, আমার তো তোরা ওখানে তো গেটটু কোথাও নেই। ওইখানে আছে, ওইখানে দিয়ে দিতে পারে, ওইখানে। না, ওটা হয়তো ওটা প্রদর্শনীর জন্য। এইটাই তো, এই জায়গাতেও নাকি মাঝখানে? ও না না, ওটা ওটা প্রদর্শনীর জন্য, ওটা বাজনা। না, ওটা বাজনা ধরে না, ওটা ওদের ভুল। আচ্ছা, আমি এখানে আমাদের হৃদয় একটু কথা বলতে চাই, যত সংক্ষেপে সম্ভব। নমস্কার, জয়গুরু। নমস্কার। আমি প্রশ্ন করব, সেটা হচ্ছে আমরা যারা দোতরা শিখি বা বাজাই, আমরা অনেকেই এক একজন এক এক প্রফেশনালে আছে। আমি যেমন বিজনেস করি, আমাদের হাতে আসলে অত বেশি সময় নাই। তাহলে দিন রাতে কোন সময়টাকে ধরেন আমার 24 ঘন্টায় 1 ঘন্টা সময় হাতে আছে, আমি দিনের কোন সময়টাতে 1 ঘন্টা প্র্যাকটিস করলে আমার মানে দোতরা বাজানো ভালো হবে, এটা জানার জন্য। ধন্যবাদ। আর একটা প্রশ্ন একবারে নিয়ে নেই, উত্তর যাতে পাশাপাশি। জয়গুরু, আমি আমার পারিবারিক কাজে কুয়াকাটাতে ছিলাম। এই প্রোগ্রামের জন্য আমি কুয়াকাটা থেকে বাইক নিয়ে চলে এসেছি আপনার এখানে। জয়গুরু, তো আমার প্রশ্ন হচ্ছে, আমি দোতলা বাজাতে এসে গুরুজি আমাকে বললো যে কেমন করে খমকের প্রেমে পড়ে গেলাম। আমি খমক বাজাই এবং বাংলাদেশ টেলিভিশনে, বাংলাদেশ ভিতরে আমি আর আরেকজন লোক, দুজন খমক বাদক, মানে ইনলিস্টেড, খুব পারি তা না, এবং সঙ্গীত শিল্পী। আমার প্রশ্ন হচ্ছে গুরুজি, খমকের মুখ থেকে আমাদের যে হাতলটা পর্যন্ত কতটুকু দৈর্ঘ্য থাকলে খমকের জন্য ভালো হয়? ধন্যবাদ। চমৎকার প্রশ্ন। আগে খমকের প্রশ্ন উত্তর দিই, তারপর ওইটা দেব। আনন্দ লহরী বলা হয় এটা, মানে বই পুস্তকে হ্যাঁ, আছে। আনন্দ লহরী। এই প্রশ্নটার উত্তর হলো, দেখেন আমার হাতের মাপ যতটুকু আছে, আপনার হাতের মাপ যে অ্যাকুরেট হবে এমন কোনো কথা নেই। কারো হাতের এই পোষণটা বড় থাকে, কারো ছোট থাকে। এই যার হাতের যতটা সাপোর্ট করবে সে ততটুকু দেবে। আমি তারপরে খমকটা ধরে যদি বোঝাই যে এইখানে আমি চাপ রাখলাম, এখানে চাপ, তো চাপার পরে এই কবজিটা এখানে আছে, এখান থেকে এই অবধি আসলো, অর্থাৎ আমি এখানে রেখে খমকটাকে প্রথম টুকা দেবো, অর্থাৎ ছাকে নির্ধারণ করবো এখানে। এবার রে, গা, মা, পা, ধা, নি, সা এই যত উঠাবে। এখন যদি আমি এখানের খমকটার এই পোর্শনটার মাপ, অর্থাৎ এই মাপটা যদি লম্বা হয়, তখন কিন্তু আমি তারাস্থার উপরে আর যেতে পারবো না। আর যদি একেবারে কাটো হয়, তাহলে কিন্তু তাতে সুরের একটা রেশ থাকার জন্য নির্ধারিত একটা দৈর্ঘ্য আছে তারের, এই দৈর্ঘ্যের কম হলে কিন্তু সুরের রেশ থাকে না। তাই আমি এটা সবাই যে যে খমক বাজাবে সে এখানে ধরবে, ধরে এই যে মুঠটা এখানে রাখবে, এখানে সা হবে, এইটুকু হলো তার হাতে থাকলো। এই যে সুদা করলাম, অর্থাৎ এর ভিতর রে, গা, মা, পা, ধা, নি, সা, রে, গা চলে যাবে। তাহলে যার হাত যতটা লম্বা তাকে এই পোষণটা বেশি রাখতে হবে, আর যার হাত যতটা খাটো তাকে এই পোষণটা কম রাখতে হবে। এইখানে ধরাটা জেনারেল, সবাই এখানে ধরবে। এই ধরার পরে হাত এরম রাখার পরে এটা নর্মাল ধরার জায়গা, যার হাত যত বড়। হাত যদি এখানে আমার থেকে 1 ইঞ্চি লম্বা যদি থাকে, তাহলে তারটা লম্বা হয়ে যাচ্ছে। মাপ হলো এই অবস্থায়, ঘরটাকে এই অবস্থায় ধরতে হবে, এই অবস্থায় এখানে ধরে এই মাপটা দিতে হবে। অর্থাৎ আমার এই মাপে কিন্তু তার থাকবে, এই তারটাকে চেপে এই পর্যন্ত আনতে হবে, ওর ভিতর সারেগামা পাধানিসা হবে। এটা যার যার মাপ, এটা কিন্তু জেনারেল কোনো মাপ নেই যে এই কয়েক ইঞ্চি লম্বা হবে, তা হবে না। আমার থেকে খাটো একজন লোক যদি হয় তাহলে তারটা খাটো হবে। আমার চেয়ে লম্বা জানেন, যেমন এই সুমন বাজায় গেল, সুমনের খমক আমি বাজাতে পারবো না, কারণ ওর হাত লম্বা, ওর তার লম্বা।
সোজা সিম্পল। আর আপনি কি ব্যবহার করেছিলেন? কখন সময় প্র্যাকটিস হবে? করলে সময়টা? আপনার দৈনন্দিন আগে কাজ, মানে আগে কাজ, আপনার ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হবে, এইভাবে তো আর দোতারা বাগান যাবে না। পারিবারিক চাপ মাথায় থাকলে দোতারা বাগান যাবে না। আপনি রিল্যাক্স কখন থাকেন, অর্থাৎ যখন আপনারে কেউ বাজার ব্যাগ নিয়ে দৌড়তে বলবে না, বা আপনার চাকরির বস আপনাকে ধমক দেবে না যে এত দেরি আছে কেন, এই টাইমটা আপনার কখন, এটা তো আপনি নিজেই জানেন যে আমি চাকরির কাজকর্ম করার পরে আমি বাড়ি এসে রিল্যাক্স হয়ে নামাজ কালাম যা কিছু করলাম, করার পরে আমার শোয়ার আগে দেখা গেল 10 মিনিট সময় হলো। আপনি 10 মিনিট সময় রিল্যাক্সে যখন যেটুক করবেন ওইটুক যেন কোনো চাপ না থাকে। যখন চাপ থাকবে তখন কিন্তু ওই যা করলেন না কেন ওই 1 ঘন্টার কোনো কাজ হবে না। আপনি চাপ থাকবে 10 মিনিট করেন, যদি চাপ না থাকে ওই 10 মিনিটে আপনার 2 ঘন্টার কাজ হয়ে যাবে। সুতরাং আপনারা যে যে পেশায় থাকুন, সুরের বাইরে কখনো যাবেন না। 10টা মিনিট হলেও প্র্যাকটিস করুন, তাতেই কিন্তু আপনার সফল হবে। কাজের কনসেন্ট্রেশন হয়ে তৈরি যাবে। হবে, একাগ্রতা নিয়ে কাজটি করা যাবে। চমৎকার কথা। আচ্ছা, আমাদের গুরুজির প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, অসম্ভব সুন্দর সুন্দর কথা শুনলাম, যেগুলো সামনাসামনি বসে শোনার সৌভাগ্য কবে হবে জানি না, বিধি কবে দেবে, দয়াল কবে সেই সুযোগ আবার দেবে। আমরা চাই ওনার দীর্ঘ সুস্বাস্থ্য জীবন, শুধু দীর্ঘ জীবনই নয়, সুস্বাস্থ্য জীবন যেন ওনার থাকে, এবং এই প্রক্রিয়াটি যেন মানে প্রতি বছর ভালোভাবে চালু থাকে, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। এটা কৃতজ্ঞতা গুরুজির প্রতি। আপনি অনেক মূল্যবান বক্তব্য দিলেন, মূল্যবান পরামর্শ দিলেন। হয়তো পরবর্তী জেনারেশন আপনার এই পরামর্শকে পাথেয় করে সামনে এগিয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য কৃতজ্ঞতা যে আমাদের এখানে এত দূর থেকে, হয়তো আমি মানে এত দূর যেতাম কিনা আমি নিজেও